নমস্কার, আকবর স্বাগত একুশের সাথে। আমি যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, বিরতি পরে সেবার মান কত কিভাবে বাড়ানো যায় বা কতটুকু বাড়বে সে বিষয়ে যাওয়ার আগে আমি একটু উৎসব ভাতা নিয়ে প্রশ্ন তুলতে চাই। যে এই উৎসব ভাতা নিয়ে যেমন ডক্টর মনসুর আপনি নিজে আপত্তি তুলছেন বা এর আগে কথা প্রসঙ্গে বলছিলেন, কেন আপত্তি? কেন আমি আপত্তি এই জন্য যে এই একটা জিনিস এটা সবচেয়ে বেশি ছড়াবে, প্রাইভেট সেক্টরের উপর চাপ সৃষ্টি করবে। আমরা জানি যে সরকার যখন প্রথম এরশাদ সাহেবের আমলে ঈদ বোনাস চালু করা হলো, তারপরে আস্তে আস্তে সব ব্যক্তি খাতে চলে যাবে, এখন এটাও চলে যাবে এবং এটা আমাদের কস্ট অফ ডুইং বিজনেসকে বাড়িয়ে ফেলবে, যেটা কোনো মতে কাম্য নয়। অটোমেটিক্যালি চাপটা বাড়বে। আমরা অলরেডি 12 মাসের জায়গায় 14 মাসের বেতন দেই এবং এখন 14.5 মাসের বেতন দিতে হবে। 20% তো 14.5, 20%, এটা অনলি 20%। ওই অনলি 20%, মোট বেতনের 20%। আমি এটার উপর বলতে চাই। তো যাই হোক, তো আমার কথা হলো যে বোনাস এই জিনিসটা সরকারি কর্মচারীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। নাম্বার 1, দে শুড বি গেটিং স্যালারি। আমি কথা হলো যে তাকে যদি 3 লাখ টাকা বেতন দিতে হয় দাও, কিন্তু এই ধরনের সিস্টেম করা কোনো যৌক্তিকতা নাই। ঈদ বোনাস কোথায় দেয় দুনিয়াতে? কোন মুসলিম দেশে দেয়? ক্রিসমাস বোনাস কোথায় দেয়? আমি তো দেখি না। আমি তো অনেক দেশে গেছি, কোথাও এই সিস্টেম। আমরা কেন একটা সমস্যাটা বা কোথায়? সমস্যাটা হচ্ছে যে এখানে এই জন্য এটা ডুইং বিজনেসকে কস্ট অফ বিজনেসকে বাড়িয়ে ফেলে। আমি 12 মাসের কাজের বিনিময়ে আমি 14.5 মাসকে আমাকে বেতন দিতে হচ্ছে। ইটস এ বার্ডেন অন দ্য এন্টারপ্রাইজ। তার চেয়ে ট্রান্সপারেন্টলি বলে দিক মাসিক বেতন এত, এন্ড দ্যাটস ফাইনাল। বোনাস করবে যদি কোনো বিজনেস প্রতিষ্ঠান খুব লাভ করে, তারা তাদের কর্মচারীদেরকে যত ইচ্ছা দিবে তাদের, সেটা তারা দিতেই পারে, সেটা ব্যক্তি খাতে। কিন্তু সরকারি খাতে কোনোদিন বোনাস দিতে হয় সেটাও তো আমি কোনোদিন শুনি নাই। আমি কেন উৎসব ভাতা দেবো? কেন? কোন এক্সাম্পল দেখি না আমি কোনো দেশে। পাকিস্তানে তো নাই, ইন্ডিয়াতে তো নাই। এটা বাংলাদেশে আমরা কেন এই ধরনের উদ্ভট ব্যবস্থা? এরশাদ সাহেবের সময় ইন্ট্রোডিউস হয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে আবার এটার পক্ষে, সাংঘাতিক পক্ষে, এই কারণে যে আগে যখন ঈদ বোনাস ছিল না তখন কিন্তু আমাদের গরিব কর্মচারীরা বিশেষ করে তারা এই সময়ে এত টাকা পয়সার প্রয়োজন হতো যে তারা তখন সুদে টাকা নিয়ে, বিভিন্ন জায়গা থেকে ধারে টাকা নিয়ে এই টাকা তারা শোধ করতে পারত না এবং খুব অসুবিধা হতো। এই বোনাসটা দেওয়ার ফলে আমি বাস্তব অবস্থা দেখছি, মানে ইকোনমিক্সের তত্ত্বের মধ্যে আমি এখন যাচ্ছি। বাস্তব অবস্থা হলো এই বোনাসটা পাওয়ার ফলে তারা এই যে উচ্চ হারে উচ্চ সুদে লোন নিতে হইতো এবং পরে সারা বছর এটা কষ্ট করতে হইতো, এটা মোটামুটি চলে গেছে। এখন এটাকে আপনি 12 মাসের মধ্যে বিতরণ করে দিতে পারেন, হাই স্যালারি দিতে পারেন। একটা অসুবিধা হয় নিচের দিকের কর্মচারী যারা, তারা হাই স্যালারি আর কত হবে, কিছু বাড়বে, ওটা খরচ করে ফেলবে। আপনি এটাকে সর্ট অফ আমাদের যেমন প্রভিডেন্ট ফান্ড করে করে সর্ট অফ ফোর্সড সেভিং ফর ফেস্টিভ্যাল, এইভাবে আপনি করতে পারেন। এখন অন্য দেশে নাই হাসান মনসুর, এটা ঠিক, কিন্তু আমি যদি একটা নতুন ইনোভেটিভ কিছু করি এবং সেটা যদি ভালো রেজাল্ট দেয় তাহলে সেটা ফলো করতে অসুবিধা কি? আমরা এই ইয়েটা তো এরশাদ সাহেব দিয়েছেন, আজকে প্রায় 30 বছরের মতো হয়েছে। খুব খারাপ যে এফেক্ট হয়েছে তা তো নয়, হয়তো না, হয়তো কস্ট অফ বিজনেস বেড়েছে। রোজার ঈদ এবং কোরবানি ঈদ 2 মাস পরে আসে, হিউজ বার্ডেন অন প্রাইভেট সেক্টর। না, বার্ডেন হয় কিন্তু খুব খারাপ, পরপর এই 2 মাস 3 মাস কর্মচারীরা বেঁচে যায়। আমাকে বিজনেসকে না বাঁচিয়ে যদি কর্মচারীকে বাঁচাইতে হয়, বিজনেস যে এর ফলে ডুবে তাও তো না, ডুবে না, মানে বিজনেস তো এর ফলে যাদের কর্মচারীরা যদি মানসিকভাবে একটু তৃপ্ত না হয় তাহলে বিজনেস বাড়বে, মানে এফোর্টটা কিভাবে দিবে? 1 নম্বর হচ্ছে যে আমাদের দুটো মানে ঈদ খুব পরপর আসে, 3 মাসের মধ্যে 5টা স্যালারি দিতে হয়। হিউজ লিকুইডিটি ইস্যু ফর বিজনেস। এখানে তো কোনো স্কোপ নাই যে আপনি তারপরে এটা যেভাবে আগে আসতেছে, এটা এরপরে তো 3টে বিজনেস একসাথেই হয়ে যাবে। 3টে দেখা যাবে আমাকে 3টেই দিতে হবে ওই 3-4 মাসের মধ্যে। এটা তো সাস্টেনেবল না। উৎসব বোনাস যেটা মানে বছরে একবার দেন, সেটা কোনোভাবে অ্যাকসেপ্ট করা যায় না। এইভাবে কিভাবে হয়? নববর্ষের এটা আমি একটু বলি, কারণ এটা বাংলাদেশে প্রথম ইন্ট্রোডিউস করেছি আমি বলতে পারি, বা আমরা বলতে পারি। আমাদের একটা সমিতি আছে, জাতীয় ন্যাশনাল সমিতি, এর নাম হচ্ছে বাংলাদেশ সোসাইটি ফর ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, বিএসটিডি, অর্থাৎ ট্রেনারদের ন্যাশনাল সোসাইটি। তো এখানে আমরা এই নববর্ষের উৎসব ভাতা ইন্ট্রোডিউস করেছি। জাস্ট আমাদের মনে হয়েছে, আমরা 10% দিয়েছি, সত্য কথা। আমাদের মনে হয়েছে যে এই দিন বাংলাদেশের সবাই একটু ভালো খাইতে চায়
এবং এটা বেসরকারি পর্যায়ে কথা বলছি, বেসরকারি, এটা কমপ্লিটলি বেসরকারি, এটা সবাই ভালো খেতে চায় এবং একটু টাকা টুকা দিলে বোধহয় এরা একটু ভালো, একটু ফুর্তিটা বেশি হবে। কারণ আমার কাছে মনে হয়েছে, আমাদের কাছে মনে হয়েছে ওই সময়টি যে এই একটা দিন যেটা সার্বজনীন উৎসবের দিন, এই দিন লোক হাঁটছে, চলছে, বেরুচ্ছে, কোনো ধর্মীয় কোনো ইয়ে নাই, কোনো বর্ণ গোত্র এগুলি নাই। মনে হয়েছে যে আচ্ছা একটু, এবং সবাই আমরা জানা অনুযায়ী সবাই ভালো খায়, সবাই ভালো খেতে চেষ্টা করতে, আমরা অ্যাসোসিয়েশনের ভিতরে যারা রয়েছেন, অ্যাসোসিয়েশনের ভিতরে লোক কম, কিন্তু আমরা জিনিসটা ইন্ট্রোডিউস করেছি যে একটু ভালো খাইতে পারলে, হিসাব করে আমরা দেখলাম যে কেউ যদি 10,000 টাকা বেতন পায়, আমাদের ওখানে তো বেশি বেতন না, তো 10,000 হলে 1,000 টাকা দিলে সে সেদিন একটু ভালো করে খাবে টাবে, ইলিশ মাছের দাম বেড়ে ইলিশ মাছও খেতে পারে। আমরা এইভাবে দিয়েছি একেবারে সম্পূর্ণ মানবিক কারণে, এবং এটা দেখি এখন গভর্নমেন্টে ধরছে। আমার কাছে ওইটা ভালো লাগে যে আমরা ইন্ট্রোডিউস করেছি, গভর্নমেন্ট ফলো করেছে। ডক্টর আব্দুল মজিদ না, এর সাথে আরো একটু সাপ্লিমেন্ট করি, সেটা হচ্ছে আমরা তো দেখছি যে এই যে উৎসবগুলোতে আমাদের পুরো অর্থনীতি কিন্তু জেগে ওঠে এবং সবাই কিন্তু তাকিয়ে থাকে উৎসবের জন্য। অন্য সময় কিন্তু উৎসবের সময় নতুন কাপড় চোপড় কেনা থেকে শুরু করে সবকিছু, এবং পরিবহন ব্যবস্থাটা যদি আমরা দেখি, যে বাড়ি ভাড়া বা যে বাস ভাড়া অন্য সময় সে ধরেন 250 টাকা বা 300 টাকা, এখানে তাকে বাড়ি যেতে হবে, এটা তার একটা ইমোশনাল বিষয়, সে বাড়ি যাবে, তার যেতে হবে, সেখানে দেখা যায় তার 600 টাকা 700 টাকা, এবং এটা নিয়ন্ত্রণের জন্য প্রচুর চেষ্টা করেও এটা আসলে কিছু হচ্ছে না। তো সুতরাং উৎসবকে ঘিরেই কিন্তু মানুষের খরচের একটা বাড়তি একটা চাপ অটোমেটিক্যালি এসে যাচ্ছে, যে দৃষ্টিতেই কিন্তু ওই যে 50-80 দশকে ওইভাবেই ভাবা হয়েছিল যে উৎসবের সময় সে যদি খরচ তার করতেই হচ্ছে, এখন তার যদি একটা সাপোর্ট দেওয়া যায় তাহলে সে উইদিন হিজ মিনস থাকতে পারে, না থাকলে ওই যে তার লোন করে, এটা ওটা করে, ইত্যাদি ইত্যাদি। এটা গেল। তবে হ্যাঁ, কস্ট অফ ডুইং বিজনেস বা সেটা বেসরকারি সংস্থা, তারা তাদের, যেমন একটা সরকারি কর্মচারীর যে উৎসব ভাতা, তার বেতন হচ্ছে বেসিক পে হচ্ছে 400 টাকা, তাহলে 4,000 টাকা, সে 4,000 টাকাই পাচ্ছে। কিন্তু যে সেক্টর কর্পোরেশনে একজনের বেতন 2 লাখ, তিনি যদি ওইভাবে সমপরিমাণ তারা যদি উৎসব ভাতা দিতে যান, তার তো কষ্ট অফ না না, এটা তার নিজস্ব। আমি অর্থনীতি বলতে গেলে কিছুই বুঝি না। তারপর ডক্টর হাসান মুসা আপনার কাছে বলছিলাম যে এতক্ষণ ওই যে সরকারের নতুন পে স্কেলের জন্য যে টাকা বাজারে আসছে, সচল হচ্ছে, যে পক্ষে যে যুক্তিগুলো দিচ্ছেন, সে একই যুক্তি যে আমি যদি দিই যে এই টাকাটি মানুষের পকেটে আসার কারণে বাজার অর্থনীতি আরো সচল হচ্ছে, যদি আমি সেই যুক্তি দেওয়ার চেষ্টা করি। আমি কিন্তু আই এম নট এগেইনস্ট স্যালারি, জাস্ট আর্নড স্যালারি, যেটা প্রোডাক্টিভিটি লিঙ্কড এন্ড সো অন। কিন্তু উৎসবের কেন্দ্র করে তো আমরা দেখি যে বিশেষ বাজার সচল করে দিলাম একটা পার্টিকুলার সময়। ইটস এনকারেজিং অনলি কনজিউমারিজম, ইট ইজ নট এনকারেজিং ইউর প্রোডাক্টিভিটি। কনজিউমারিজমকে এনকারেজ করে এটা। এটার ফলে যেটা হচ্ছে, এখন একটা কাপড়ের জায়গায় বাচ্চা, আমি সেদিন একটা বাচ্চা কয়টা কাপড়, 5টা জামা নিয়েছি। দ্যাটস হোয়াট ইজ হ্যাপেনিং নাও। উৎসব ভাতা তো পাচ্ছেই, চাঁদা আদায় ওই উৎসবের সময় আরো ডবল 3 ডবল হচ্ছে। আমরা কি পাচ্ছি? এটা আমরা পাচ্ছি ভোগান্তি। না, কিন্তু এটা উৎসব ভাতা না দিলে কি এইসব ভোগান্তি বা এইসব বিষয়গুলো পৃথিবীর কোথাও কি উৎসব হয় না? সবাইকে সঞ্চয় করে, সারা বছরে সঞ্চয় করে আমি আমার ক্রিসমাস করব, সঞ্চয় করে আমি আমার করব। আমরা তো দেশ বাই দেশ অ্যানালাইসিস করি নাই। পৃথিবীর অন্যান্য দেশে হয়তো এই প্রবলেম আমাদের যেটা ছিল, এই যে সুদের টাকা নিয়ে সর্বশান্ত হয়ে যেত, হয়তো আছে। আপনার গরিব দেশগুলিতে যদি যাই, আমরা হয়তো সেই জিনিস দেখব। সেই জিনিস তো বাংলাদেশে গেছে। আমরা তো আমাদের ছোট মানে চাকরি জীবনের প্রথম দিকে বা ছোট বয়সে দেখছি এই যে কর্মচারীরা আশেপাশের দোকান এবং এইগুলি জায়গাতে বাকি রাখতো, এবং কিছু লোকজন তাদেরকে সুদে টাকা দিত, খুব হাই সুদে, এবং এটাই সারা বছর তারা টানতে থাকতো। সেই জিনিস যত কথাই বলা হোক, সেই জিনিসই উৎসব ভাতা বা 2 ঈদে দেওয়ার ফলে অনেক কমে গেছে, এখন নাই বললেই চলে। এখনো কিন্তু গ্রাম দেশে প্রচুর ঋণগ্রস্ত। আমাদের কন্ট্রাক্টগুলি এটা লেখাই আছে যে হ্যাবিচুয়াল ইনডেটেডনেস, এটা একটা ক্রাইম, এবং এই জাতীয় কেসের সংখ্যা কিন্তু কমে গেছে। যে বিষয়টি টাচ না করলে নয় আবারও, সেটা হচ্ছে যে সেবার মান নিশ্চিত বা সরকারি কর্মকর্তাদের দক্ষতা আরো বৃদ্ধি কিভাবে করা যায়, যে বিষয়ে ডক্টর হাসান মুসা প্রথমে তুলতে চাচ্ছে, সেটি কিভাবে? এটা আমি মনে করি অনিবার্যভাবে প্রয়োজনীয় জিনিস। কেননা ট্যাক্স পেয়ারের মানি আমি আপনাকে যে দিচ্ছি, বেতন যে বাড়ছে, ইন এগেনস্ট আপনি সেইটার কতটা দায়িত্বশীলতার সাথে সেটা পালন করছেন, এটা অটোমেটিক্যালি এসে যাবে, এটা আসতে হবে। সুতরাং
6 বছর পরে বেতন বাড়ছে বলেই যে আমি আগে খারাপ ছিলাম ভবিষ্যতে খুব ভালো হয়ে যাব এটা না, এটা হচ্ছে একটা অব্যাহত প্রক্রিয়া যা আপনি সবসময় দায়িত্বশীল তার সাথে, কারণ ইউ আর পাবলিক সার্ভেন্ট। আমরা শব্দটাকে শুধু বলি, শুধু কথার কথা। পাবলিক সার্ভেন্ট মানে ইউ মাস্ট বি এ পাবলিক সার্ভেন্ট, অর্থাৎ আপনার যে কাজ, যে সেবা, যেমন যিনি শিক্ষক, যিনি চিকিৎসক, যিনি হয়তো একটা অফিসের সিদ্ধান্তদাতা, তার যে কাজ সেটাতে তিনি দক্ষতার সাথে এর সাথে করবেন, বিকজ হি ইজ পেইড। এবং এটার সাথে এটা জড়িত, কারণ এটা না হলে জবাবদিহিতা বা যে স্বচ্ছতার যে প্রশ্নটা আসছে, আমি বেতন দিলাম, আমি বাড়িয়ে দিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে এই বেতন বা এই পদকে অবলম্বন করে আপনি বরং আরো বেশি যদি অদক্ষতার পরিচয় দেন, দায়িত্বহীনতার পরিচয় দেন, তাহলে সেটা কিন্তু আর হলে সুদে আসলে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং এই বেতন বা যা কিছু দেওয়া হচ্ছে আপনাকে এই জন্যই দেওয়া হচ্ছে, ওই যে বললাম ইনডেটেডনেস, হ্যাবিচুয়াল ইনডেটেডনেস থেকে আপনি যাতে বেরিয়ে আসেন, আপনি যাতে ভালোভাবে দায়িত্বশীলতার সচেতনতার সাথে দায়িত্ব পালন করতে পারেন, এটা যেমন প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণেরও দায়িত্ব আপনার, মানে যিনি বেতন দিয়ে পাচ্ছেন। সুতরাং এটা আমি মনে করি এটা সামাজিক দায়িত্ব, এটা শুধু সরকারি কর্মকর্তাকে বা আরেকজনকে বলে না, এটা সকলেরই প্রত্যাশা এবং এর দায়িত্ব পালনের প্রয়োজনীয়তা এটা থাকবে। অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, ধন্যবাদ ডক্টর হাসান মসুদ, ধন্যবাদ ডক্টর সাদাত হোসেন। শেষ করছি, এই ছিল 21 রাতে, দেখা হবে আগামী দিন।